আবারও ইসরায়েলের রাজধানীতে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ায় ইউক্রেনের হামলা, এক রাতে ধ্বংস 19টি ড্রোন। এবার সিরিয়ায় মার্কিন সেনা দ্বিগুণ করা হয়েছে, জানালো পেন্টাগন। এদিকে রাখাইনে মিয়ানমার যান তার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির। আরো জানিয়ে দিব, এবার ইউক্রেনকে 130 বিলিয়ন ইউরোর বেশি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন নেতানিয়াহু, বললেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। এবার পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা, 16 জন সেনাকে হত্যা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে রাশিয়ার আরো আগে ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল, বললেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও ইসরায়েলের রাজধানীতে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি শনিবার নিশ্চিত করেছে তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরায়েলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে হুতিদের হামলায় ইসরায়েল জানিয়েছে কমপক্ষে 14 জন আহত হয়েছে। হুতি বাহিনী এই হামলাকে ইসরায়েলের হৃৎপিণ্ডে হামলার সঙ্গে তুলনা করেছে। শনিবার আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ও বাধা ব্যবস্থা এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শনিবার ভোরে তেল আবিবের জাফা এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা নিশ্চিত করেছে। মধ্য ইসরায়েল ও এর আশেপাশের সমতল ভূমিতে স্থানীয় সময় শনিবার ভোর 3টা 50 দিকে রকেট সাইরেন বেজে ওঠে। সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার পূর্বাভাস হিসেবে এই সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে এই হামলা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়েছে। এদিকে রাশিয়ায় ইউক্রেনের হামলা, এক রাতে ধ্বংস 19টি ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত রাতে রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনার উপর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ সময় রাশিয়ার বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। শনিবার মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছিল। এ সময় ফিক্সড উইং ইউএভি ব্যবহার করা হয়। তবে দায়িত্বে থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের 19টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে বেলগরোদ অঞ্চলে 9টি, ভোরোনেজ অঞ্চলে 5টি, কৃষ্ণ সাগরে 3টি, ক্রস্ক অঞ্চলে 1টি এবং ক্রাসনোদার অঞ্চলে 1টি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এই হামলার প্রচেষ্টা রাশিয়ার স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা হয়েছিল, তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ করা হয়েছে। সূত্র তাস নিউজের। এবার সিরিয়ায় মার্কিন সেনা দ্বিগুণ করা হয়েছে, জানালো পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে সিরিয়ায় এখন মার্কিন সেনা রয়েছে 2000, অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের প্রাক্কালে সেনা সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে। আগে ওয়াশিংটনের পক্ষ থেকে 900 জন বলে জানানো হয়েছিল। পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বৃহস্পতিবার বলেন, আইএস বিরোধী অভিযানে সহায়তা করার জন্য দীর্ঘমেয়াদে সিরিয়ায় মোতায়েন করা 900 সেনা ছাড়াও আরো 1100 জন সেনা অস্থায়ী ভিত্তিতে পাঠানো হয়েছে। সেনারা প্রধানত মার্কিন সেনাবাহিনীর প্রচলিত এবং বিশেষ বাহিনী নিয়ে গঠিত। সিরিয়ায় এসব সেনা কবে মোতায়েন করা হয়েছে তার জবাব দিয়ে রাইডার বলেন, আসাদ সরকারের পতনের আগে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। সেনারা কতদিন থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নে রাইডার বলেন, কমপক্ষে কয়েক মাস। গত মাসের শেষের দিকে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএস থেকে উদ্ভূত হায়াত তাহরির আল শাম ও আরো কিছু বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার ইদলিব ও আলেপ্পো শহরে হঠাৎ বড় ধরনের হামলা শুরু করে। মাত্র 12 দিনের ঝটিকা আক্রমণে গত রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় তারা। বিমানে করে দেশ ছেড়ে পালান
24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে রাখাইনে মিয়ানমার জান্তার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির। মিয়ানমারের পশ্চিম অঞ্চলীয় রাখাইন রাজ্যের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি সেনা সদর দপ্তর দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দ্বিতীয় কোনো আঞ্চলিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো মিয়ানমারের সামরিক জান্তা। শুক্রবার গভীর রাতে আরাকান আর্মির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 2 সপ্তাহ ধরে প্রচন্ড লড়াইয়ের পর বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে অবস্থিত পশ্চিমা সামরিক কমান্ডের পতন হয়েছে। এ ব্যাপারে মিয়ানমারের সেনাবাহিনীর বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। 2021 সালের শুরুর দিকে মিয়ানমারের নবনির্বাচিত সরকারকে উৎখাতে ক্ষমতা দখল করে 2021 সালের শুরুর দিকে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। এই অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তী সময়ে সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। ইউক্রেনকে 130 বিলিয়ন ইউরোরও বেশি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, দাবি রিপোর্টে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে 130 বিলিয়ন ইউরোরও বেশি ব্যয় করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি বলেন, পেছন ফিরে তাকালে ইউরোপ এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় 130 বিলিয়ন ইউরো প্রদান করেছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে উর্সুলা ভন ডার লেইন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে। তবে তার মতে ইউক্রেনে পাঠানো অস্ত্রের 47% বেশি ইউরোপীয় ইউনিয়নের অবদান এবং প্রায় 40% মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করে। ইউরোপীয় কমিশন আগামী বছর শুধুমাত্র আর্থিক সহায়তার জন্য ইউক্রেনের জন্য 30.6 বিলিয়ন ইউরো বরাদ্দ করতে প্রস্তুত। এদিকে ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন নেতানিয়াহু, বললেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলি বর্বর আগ্রাসনে নিহত হয়েছেন 45,000-এরও বেশি ফিলিস্তিনি। এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ। তিনি বলেছেন, ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার জন্য নেতানিয়াহু যোগ্য ব্যক্তি নন। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন বলে শুক্রবার সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বক্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রী আছেন ঠিকই, কিন্তু তিনি ইসরায়েলি সমাজের মতো একটি সম্প্রদায়ের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন। ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি সমাজ একটি ভিন্ন নেতৃত্ব পাওয়ার যোগ্য। মূলত গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্ত করার জন্য বন্দি বিনিময় চুক্তিতে আলোচনা করতে অস্বীকার করার পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জন্য নেতানিয়াহু তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। গত কয়েক মাস ধরে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবার একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নেতানিয়াহুর সরকারের উপর চাপ বাড়িয়েছে। এবার পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা, নিহত অন্তত 16 জন সেনা। পাকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে 16 জন সেনাকে হত্যা করা হয়েছে। হামলায় আরো 5 জন গুরুতর আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাকিন এলাকায় একটি সেনা চৌকিতে 30 জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে 2 ঘন্টা ব্যাপী এই হামলা চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তা বলেন, হামলাকারীরা চেক পয়েন্টে থাকা ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র এবং অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক গোয়েন্দা কর্মকর্তা নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এদিকে পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, আমাদের সিনিয়র কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ নিতেই এই হামলা করা হয়েছে। এদিকে রাশিয়ার আরো আগে ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল, বললেন পুতিন। ইউক্রেনে আরো আগে আক্রমণ শুরু করা উচিত ছিল রাশিয়ার বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর রয়টার্সের। সংবাদ সম্মেলনে পুতিন জানান, দেরি না করে আরো আগেই এই অভিযান শুরু করার সিদ্ধান্ত নিতে হতো। এছাড়াও আগেই কোনো ইউক্রেন অভিযানের প্রস্তুতি নেননি।
সেটা নিয়ে কিছুটা আফসোসও করেন তিনি। প্রেসিডেন্ট পুতিন বলেন, যদি সবকিছু আবার সুযোগ থাকতো তাহলে পুরো বিষয়টি অন্যভাবে শুরু করতেন তিনি। ভালো করে প্রস্তুতি নেওয়ার সময় দিতেন সেনাদের। এ সময় নিজের উপর যুদ্ধের প্রভাব নিয়েও কথা বলেন তিনি। সিরিয়ার সঙ্গে রাশিয়া সুসম্পর্ক রাখতে চায়। রাশিয়া জানিয়ে পুতিন বলেন, আমরা এখনো সিরিয়ার সাথে সুসম্পর্ক রাখতে চাই। সিরিয়ায় আমাদের সামরিক ঘাঁটি নিয়ে মাথা নেই সিরিয়ার ক্ষমতাসীন পক্ষগুলোর বেশিরভাগেরই। তবে আমরাই আরো ভাববো, কারণ যে রাজনৈতিক পক্ষ সিরিয়া নিয়ন্ত্রণ করছে এবং ভবিষ্যতেও করবে, তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে।